আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি আউটলুক আজকের বিশ্বে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ঠিক এই সময়ে ২৮ মার্চ শনিবার ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের এই বড় যুদ্ধে সরাসরি ঢুকে পড়ল। হুথিরা শুধু একটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা এখন পুরো অঞ্চলের খেলায় একটি গুরুত্বপূর্ণ পক্ষ হয়ে উঠেছে। হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি শিয়া আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা সশস্ত্র গোষ্ঠী। তাদের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্যকারী। ১৯৯২ সালে হুসেইন বদরুদ্দিন আল হুথি নামে একজন ধর্মীয় নেতা এই আন্দোলন শুরু করেন। তার লক্ষ্য ছিল জাইদি শিয়া মতাদর্শের পুনরুজ্জীবন এবং সৌদি আরবের ওয়াহাবি প্রভাব প্রতিরোধ করা। ২০০৪ সালে ইয়েমেন সরকারের দমনের বিরুদ্ধে তারা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। হুসেইন আল হুথি নিহত হন, কিন্তু তার ভাই আব্দুল মালিক আল হুথি নেতৃত্ব দিয়ে গোষ্ঠীকে আরও শক্তিশালী করেন। ২০১৪ সালে তারা রাজধানী সানা দখল করে। ২০১৫ সালে প্রেসিডেন্ট হাদিকে ক্ষমতাচ্যুত করে সৌদি আরবে পালাতে বাধ্য করে। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা আজও চলছে। বর্তমানে হুথিরা ইয়েমেনের ১/৩ এলাকা এবং দেশের বেশিরভাগ জনগণের নিয়ন্ত্রণে রেখেছে। হুথিরা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের একটি। ইরান তাদের অস্ত্র, ড্রোন, ক্ষেপণাস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে। অনেকে তাদের ইরানের প্রক্সি বা ছায়া বাহিনী বলে থাকেন। তবে হুথিরা নিজেদের পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণাধীন বলে মানতে চায় না। তারা ইয়েমেনের স্থানীয় ইস্যুকেও গুরুত্ব দেয় এবং নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেয়। তবু আদর্শিক ও ভূ রাজনৈতিক স্বার্থের কারণে ইরানের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর। গাজা যুদ্ধের সময় থেকেই হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের হামলা চালিয়ে ফিলিস্তিনিদের সমর্থন দেখিয়েছে। এবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর তারা আর চুপ থাকেনি। ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করে তারা স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা এখন যুদ্ধে আছি। তারা আরও হুমকি দিয়েছে, প্রয়োজনে বাব আল মান্দা প্রণালী বন্ধ করে দেবে। এই প্রণালী বন্ধ হলে লোহিত সাগরের বাণিজ্যিক রুট পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। হুথিদের এই সরাসরি যোগদান যুদ্ধকে আরও জটিল ও বিস্তৃত করবে। লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তেলের দাম বাড়তে পারে, বৈশ্বিক সাপ্লাই চেইন বিঘ্নিত হতে পারে। সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো নতুন হুমকির মুখে পড়তে পারে। এক কথায়, তারা পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক ফ্রন্ট খুলে দিয়েছে। পরিস্থিতি যেভাবে ঘনীভূত হচ্ছে তাতে মনে হচ্ছে এই যুদ্ধ আর কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি এখন আঞ্চলিক থেকে আরো বড় আকার ধারণ করতে চলেছে। মাইক্রোফোন থেকে সরাসরি ক্ষমতার সিংহাসনে একজন নেপালের প্রধানমন্ত্রী, অন্যজন নিউ ইয়র্কের মেয়র। দুজনেই একদিন র্যাপের তালে তরুণদের ক্ষোভ, স্বপ্ন আর বিদ্রোহের কথা বলতেন। আজ তারাই দেশ চালাচ্ছেন। বালেন্দ্র শাহ একসময় কাঠমান্ডুর আন্ডারগ্রাউন্ড র্যাপার ছিলেন। চোখে কালো চশমা, গলায় তীক্ষ্ণ কণ্ঠ। কোনো বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়াই ২০২২ সালে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর এলো ইতিহাসের পাক। ২৭ মার্চ ২০২৬ তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই, স্বচ্ছতা আর তরুণদের ভাষায় কথা বলার জন্য তিনি দ্রুত হয়ে উঠেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। পুরনো রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, তখন বালেন্দ্র একাই ঝড়ের মতো উঠে এসেছেন। আরেক প্রান্তে জোহরান মামদানি, মিস্টার কার্ডামল নামে র‍্যাপ করে তিনি একসময় মঞ্চ কাঁপাতেন। উগান্ডান ভারতীয় বংশোদ্ভূত এই তরুণ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য থেকে চলতি বছরের জানুয়ারিতে তিনি সরাসরি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের হারিয়ে জয়ী হয়েছে শুধুমাত্র তরুণ ও প্রগতিশীল ভোটারদের অভূতপূর্ব সমর্থনে।
মেট্রোতে চড়ে ঘোরা, রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, এটাই তার রাজনৈতিক স্টাইল। দুজনের পথ আলাদা, কিন্তু ছন্দ এক। দুজনেই প্রথাগত রাজনীতির বিরুদ্ধে খোলাখুলি বিদ্রোহ করছেন। দুজনেই তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি, সাহসী এবং সহজ ভাষায় কথা বলে তারা মানুষের হৃদয়ে ছুঁয়েছেন। একজন সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের স্বপ্ন দেখান, অন্যজন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের। বালেন্দ্র শাহ মূলত টেকনোক্র্যাট ও ফলাফল কেন্দ্রিক নেতা, আর জোহরান মামদানি স্পষ্ট আদর্শিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। কিন্তু একটা জিনিসে দুজনই অভিন্ন, তারা পুরনো রাজনৈতিক ছক একেবারে ভেঙে দিয়েছেন। বিশ্ব এখন বড় একটা পরিবর্তনের সাক্ষী হচ্ছে। মানুষ আর ঝকঝকে স্যুট টাইয়ের ফাঁকা বক্তৃতা শুনতে চায় না। তারা চায় এমন নেতা যারা তাদের ভাষা বোঝে, তাদের ক্ষোভকে নিজের করে নেয় এবং সত্যি সত্যি কাজ করে দেখায়। র্যাপের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দপ্তরে আর নিউ ইয়র্কের সিটি হলে, এই দুই তরুণের অবিশ্বাস্য যাত্রা প্রমাণ করছে যে সাধারণ মানুষ যদি সত্যিই চায়, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই উত্থান শুধু নেপাল বা আমেরিকার গল্প নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন যুগের শুরুর ইঙ্গিত। নাসার ইতিহাসে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তের জন্য প্রস্তুতি শেষ। আর্টেমিস 2 মিশনের 4 সাহসী নভোচারী শুক্রবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা পৃথিবী ছেড়ে চাঁদের দিকে যাত্রা করবেন। 5 দশকেরও বেশি সময় পর মানুষ আবার চাঁদের কাছে যাবে। কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই ঐতিহাসিক অভিযানের সঙ্গী হচ্ছেন পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। ভিক্টর গ্লোভার হতে চলেছেন চাঁদের কাছে যাওয়া প্রথম কৃষাণ নভোচারী, ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন নভোচারী যিনি এই দূরত্বে যাবেন। আগামী 1 এপ্রিলের মধ্যে নাসার বিশাল স্পেস লঞ্চ সিস্টেম SLS রকেটে চেপে ওরিয়ন ক্রু ক্যাপসুলে করে তারা মহাকাশে গভীরে যাত্রা করবেন। প্রায় 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে উচ্চ গতিতে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এবার চাঁদে অবতরণ হবে না, কিন্তু এটি হবে ভবিষ্যতে চাঁদের মানুষ নামার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। ক্যানেডিতে পৌঁছানোর পর কমান্ডার রিড ওয়াইজম্যান উত্তেজিত কণ্ঠে বলেন, এই দেশ এবং পুরো বিশ্ব অনেক অনেক দিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। 2 বছরেরও বেশি সময় ধরে তীব্র প্রশিক্ষণ নেওয়া এই 4 নভোচারী এখন শুধু লঞ্চের অপেক্ষায়। ওরিয়ন ক্যাপসুলে জীবন রক্ষা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ এবং হিট শিল্ড সবকিছু এই মিশনে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। চাঁদ আবার ডাকছে, আর সেই ডাকে সাড়া দিতে একদম প্রস্তুত আর্টেমিস 2 টিম। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।